সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থাকো এই প্রত্যাশা করি স্রষ্টার নিকট। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রণয় গোস্বামী, সহকারী শিক্ষক, হাজরা বহু উচ্চ বিদ্যালয়। ক্লাস শুরু করার প্রারম্ভেই দু একটি কথা বলি, মাদককে না বলি, আর্থসামাজিক উন্নয়নে নিজেদেরকে এগিয়ে রাখি। অভিভাবক বৃন্দদের উদ্দেশ্যে আমার আত্মনিবেদন যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন, তারা কোন সঙ্গের সাথে মিশছে এবং যেন বাহিরে বেশিক্ষণ অবস্থান না করতে পারে। কারণ বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদক মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়, শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিকভাবে মানুষকে পঙ্গু করে দেয়। মাদকের এই করাল গ্রাস থেকে যেন আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা এগিয়ে দিতে পারি, সুন্দর একটি বাসযোগ্য পৃথিবী দিতে পারি, এই প্রত্যাশা করে আজকের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পরিচিতি, শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় পঞ্চম, পাঠ হিসাব। আজকের প্রথম অংশ, পরপর আরো কয়েকটি এই অধ্যায়ের উপরে ক্লাস হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে সবাই ক্লাসগুলো দেখবে এবং নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করে ভবিষ্যতের জ্ঞানকে আরো সমৃদ্ধশালী করবে। এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি যার কলাম সংখ্যা 8টি। একটু খেয়াল করে দেখো, এই ছকটি দেখে আমরা বুঝতে পারি, কি বুঝতে পারতেছি, দেখো এর দুটো দিক আছে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। একটা ডেবিট আর একটা ক্রেডিট, তার মানে তার ডেবিট দিকে 4টি অংশ এবং ক্রেডিট দিকে 4টি অংশ। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে চোখটি দেখে আমরা কি অনুমান করতে পারি? যে আমরা এখানে কি লিখব, হিসাবের নাম বা শিরোনাম লিখব। তাহলে ছকটির নাম কি? টি ছক। এই ছকটির নাম কি? টি ছক। এবার আমরা আরেকটি ছক দেখতে পাচ্ছি যেখানে 7টি কলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে এই ছকটি দেখে আমরা কি বুঝতে পারছি? দেখো, ডান দিকে হিসাবের কোড নং লিখতে হয়, হিসাবের নাম বা শিরোনাম, কোন হিসাবটি আমি করবো এখানে। তাহলে এই ছকটার নাম হচ্ছে চলমান জের ছক। এই ছক আর চলমান জের ছকের মধ্যে পার্থক্য হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় পর টি ছকের ব্যালেন্স বা জের নির্ণয় করতে হয়, আর চলমান জের ছকে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথেই জের বা উদ্বৃত্ত প্রস্তুত হয়ে যায়। এই জন্য এটার নাম চলমান জের ছক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি। আমাদের আজকের পাঠ হচ্ছে হিসাব। শিখন ফলগুলো একটু দেখবো। শিখন ফলগুলো দেখবো যে হিসাবে ধারণা ব্যাখ্যা করতে পারবে, টি ছক ও চলমান জের ছকের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, হিসাব ও লেনদেনের সাথে সংশ্লিষ্টতা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আসি হিসাবের ধারণা।
হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। আর্থিক মানে অর্থ সংক্রান্ত দৈনন্দিন জীবনে ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো ঘটে থাকে সেগুলোর অবস্থান আমাদের জানা দরকার। এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেন সমূহ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্বের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা যদি দেখি পৃথিবীর যে আমাদের দিনের আলো, সূর্য উদিত হয় আবার সূর্য নিমজ্জিত হয়, জোয়ার এবং ভাটা দুইটাই আছে। ঠিক বিজ্ঞানসম্মত উপায়ে এই বিষয়গুলো ঘটছে প্রকৃতির সাথে মিল রেখে হিসাব বিজ্ঞানের এই যে হ্রাস বৃদ্ধির ঘটনা। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা প্যাচুলি। তিনি এই দুদফা দাখিলা পদ্ধতির আবিষ্কার করেন, যার মাধ্যমে এই যে আমরা সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের যে হ্রাস বৃদ্ধির বিষয়গুলো আমরা আজকে আলোচনা নিয়ে আসব। প্রতিটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নেট পরিমাণ জানা প্রয়োজন। হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জীবনধারায় প্রতিটি পদক্ষেপই হিসাবের সাথে ফেলে জীবনকে গৌরব উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করা যায়। এবং আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত, সামাজিক ভাবমর্যাদা রক্ষার জন্য যে কোনো কর্মকাণ্ডে হিসাব এর মাধ্যমে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হয়। এবার আমরা দেখব টি ছকের বৈশিষ্ট্য। এর আগে আমরা ছকটি দেখেছিলাম যে হিসাবের একটি শিরোনাম থাকবে। আমরা দেখেছি যে হিসাবের শিরোনাম লিখতে হবে। ছকটির দুটি দিক আছে, ডেবিট ও ক্রেডিট, দুটি অংশে বিভক্ত থাকবে। উভয় অংশে 4টি করে মোট 8টি কলাম থাকবে। নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। হিসাবের কোড নম্বর থাকবে। কি থাকবে? হিসাবের একটি কোড নম্বর দেওয়া থাকবে, যাতে আমরা সহজে এটা খুঁজে পাই হিসাবটি। এরপর আমরা দেখব চলমান জেড ছকের বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য 6টি। এখানেও হিসাবের একটি শিরোনাম থাকবে, হিসাবের কোড নম্বর উল্লেখ থাকবে। তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার কলাম একটি। চলমান জেড ছকে তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার কলাম একটি। টাকার কলাম মোট 4টি এখানে, এই জন্য একে 4 গড়া খতিয়ানো বলা হয়, যেটা আধুনিক ছক, চলমান জেড ছক বহুল ব্যবহৃত বর্তমানে, এটাকে 4 গড়া খতিয়ানো বলা হয়। ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত। প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পরপরই আমরা কি করব? হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করব। এবার আমরা দেখব হিসাবের শ্রেণী বিভাগ। আমরা জানি হিসাব সমীকরণ যে 3টি উপাদান দ্বারা গঠিত। এ সমান এল প্লাস ই। যদি আমরা হিসাব সমীকরণটি বর্ধিত করি, তাহলে ই থেকে আমরা পাই সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তাহলে আমাদের এ দ্বারা কি বোঝায়? অ্যাসেট, সম্পদ। এল দ্বারা কি বোঝায়? লায়াবিলিটিস, দায়। ই দ্বারা বোঝায় ইকুইটি, মালিকানা সত্ত্ব। ইকুইটিকে ভাঙলে, মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা পাই সি ক্যাপিটাল, মূলধন। মূলধনের সাথে আর রেভিনিউ, আয় যোগ হয়। ইএক্স এক্সপেন্সেস, ব্যয় বিয়োগ হয়। ডি ড্রয়িংস, উত্তোলন, মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। মালিকানা সত্ত্ব পেতে হলে মূলধনের সাথে আয় হলে যোগ করতে হবে এবং ব্যয় ও উত্তোলন হলে বিয়োগ করতে হবে। উপরের আলোচনা থেকে আমরা
তাহলে হিসাবকে ভাগ করতে পারি 5টি ভাগে। 1 সম্পদ, 2 দায়, 3 মালিকানা সত্ত্ব, 4 আয়, 5 হচ্ছে ব্যয়। তাহলে আমরা হিসাব সমীকরণ থেকে হিসাবকে ভাগ করলাম 5 ভাগে। এক, মালিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়। মালিক যদি প্রতিষ্ঠানকে কোনো কিছু নগদ অর্থ, পণ্য, সম্পদ বা কোনো সুবিধা প্রদান করে, সেই ক্ষেত্রে মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। যে মিস্টার জয় নগদ 35,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। মিস্টার জয় কি করলেন? নগদ 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোন কোন হিসাবগুলো আছে, নগদান হিসাব এই ক্ষেত্রে ডেবিট হচ্ছে এবং মূলধন হিসাব ক্রেডিট হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি যে নগদান হিসাব এই ক্ষেত্রে সুবিধা গ্রহণকারী হিসাব এবং মূলধন হিসাব এখানে সুবিধা প্রদানকারী হিসাব। তাহলে মূলধনটা প্রদান করলেন কে? মালিক। তাহলে এই সমস্ত অর্থের মালিকানাই হচ্ছে প্রতিষ্ঠানের মালিকের, যে কারণে মূলধন হিসেবে শ্রেণী হবে মালিকানা সত্ত্ব। কারণ মালিকের মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের আরো কয়েকটি নাম, যেমন সত্ত্বাধিকার, মালিকের অধিকার, মালিকের পাওনা, মানে প্রতিষ্ঠান থেকে মালিকের পাওনা। এরপর আমরা দেখি 2, মালিক প্রতিষ্ঠান হতে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হয়। মূলধনের বিপরীতে মালিক যেমন অর্থ দিলে প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি পায়, তদ্রূপ মালিক যদি কোনো অর্থ, পণ্য, সম্পদ বা সুবিধা গ্রহণ করেন তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যার ফলে উত্তোলন হিসাব লিপিবদ্ধ হয়। একটি উদাহরণ দেখি আমরা। মিস্টার জয় নিজ প্রয়োজনে ব্যবসা থেকে নগদ 3,500 টাকা উত্তোলন করেন। এখানে দুটি হিসাব খাত হবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে আমরা জানি যে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে সেই হিসাবটি ডেবিট হয়, আবার নগদ সম্পদ হ্রাস পেলে সেখানে নগদান হিসাব ক্রেডিট হয়। তো উত্তোলন হিসাবটি সুবিধা গ্রহণকারী হিসাব, যে কারণে মালিক সুবিধা গ্রহণ করেছেন, এবং নগদান হিসাবে এখানে সুবিধা প্রদানকারী হিসাব। তাহলে উত্তোলন হিসাবের শ্রেণী হলো মালিকানা সত্ত্ব, তবে এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পেল, যাকে আমরা ইংরেজিতে বলি ড্রয়িংস। 3, লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটলে নগদান হিসাবে লিপিবদ্ধ করা হয়। লেনদেন দ্বারা কি হয়? নগদ অর্থের প্রাপ্তি, আমি পেতেও পারি, ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আগমন হয় এবং নির্গমনও হয়, তখন সেই হিসাবটাকে নগদান হিসাবে লিপিবদ্ধ করতে হয়। যেমন নয়নের নিকট থেকে 5,000 টাকা পাওয়া গেল, এক্ষেত্রে টাকা পাওয়ার ক্ষেত্রে হিসাব হবে যে নগদান হিসাব ডেবিট, এবং আমি যার কাছ থেকে টাকা পেলাম তার নাম নয়ন, এখানে সরাসরি নয়নের নামও লেখা যায়। যেহেতু একটি ব্যবসা প্রতিষ্ঠানে শুধু নয়নের কাছ থেকেই টাকা পায় না, আরো অন্যান্য ব্যক্তিবর্গের কাছ থেকেও সমষ্টিগতভাবে টাকা পাওনা থাকে, যেহেতু বিক্রেতার সংখ্যাও বেশি, ক্রেতার সংখ্যাও বেশি। তো বিক্রেতার সাথে যেহেতু নয়নের সম্পর্ক, সেহেতু এটা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, কারণ এখানে দেনাদার সুবিধা প্রদানকারী হিসাব। তো যে হিসাবটি সুবিধা প্রদান করে সেই হিসাবটি ক্রেডিট হয়, এবং যে হিসাব সুবিধা গ্রহণ করে সেই হিসাবটি ডেবিট হয়। তাহলে এখানে হলো নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ক্রেডিট। আরেকটি উদাহরণ দেখি, নয়নকে নগদ 4,000 টাকা প্রদান করা হলো। তাহলে প্রদান করলে কি হয়? নগদ টাকা চলে যায়, এতে নগদ সম্পদ হ্রাস পায়। আমরা জানি সম্পদ হ্রাস পেলে নগদান হিসাব ক্রেডিট হয়, এবং এই সুবিধাটি কে দিয়েছেন? অয়ন দিয়েছেন। তাহলে অয়ন হচ্ছেন প্রদেয় হিসাব বা পাওনাদার, প্রতিষ্ঠান যার কাছ থেকে টাকা পাবে, তার কাছ থেকে টাকা পেয়েছেন, তাহলে সুবিধা
তাহলে সেই ক্ষেত্রে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সুবিধা প্রদানকারী হিসাব। তাহলে এখানে নগদান হিসাবের শ্রেণী হলো সম্পদ, নগদান হিসাবের শ্রেণী হবে কি সম্পদ। এখানে দায় হ্রাস পেয়েছে, প্রদেয় হিসাবের ফলে কি হয়েছে, যে দায় হ্রাস পেয়েছে। আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট হয়, সেই সাথে নগদ সম্পদও হ্রাস পেয়েছে। 4, লেনদেনের দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি ও হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়। লেনদেন দ্বারা কি ব্যাংকে জমাকৃত অর্থ যদি বৃদ্ধি অথবা হ্রাস ঘটে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে 6,000 টাকা উঠানো হলো। এতে কি হলো, ব্যবসায় নগদ অর্থের আগমন ঘটলো, মানে বৃদ্ধি পেল, এবং অপরদিকে ব্যাংক সম্পদ হ্রাস পেল। তাহলে এখানে সুবিধা গ্রহণকারী হিসাবটি হচ্ছে নগদান হিসাব, আর সুবিধা প্রদানকারী হিসাব হচ্ছে ব্যাংক হিসাব। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং সম্পদ হ্রাস পেলে না, যেহেতু নগদান হিসাবও সম্পদ হিসাব এবং ব্যাংক হিসাবও সম্পদ হিসাব, তাহলে একটি সম্পদ হ্রাস পেল আরেকটি সম্পদ বৃদ্ধি পেল। আরেকটি উদাহরণ দেখি, ব্যাংকে 4,000 টাকা জমা প্রদান করা হলো। তাহলে ব্যাংকে টাকা জমা প্রদান করলে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা, সেই ক্ষেত্রে নগদ সম্পদ হ্রাস পেল প্রতিষ্ঠানের এবং ব্যাংকে সম্পদ বৃদ্ধি পেল। তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক হিসাব সুবিধা গ্রহণকারী হিসাব এবং নগদান হিসাব হচ্ছে সুবিধা প্রদানকারী হিসাব। তাহলে ব্যাংক হিসাবের শ্রেণী হলো এখানে সম্পদ। তাহলে ব্যাংক হিসাবটি কি হবে, সম্পদ। পাশে আমরা দেখব নগদে, চেকে, কার্ডে, ধারে ও বিলের মাধ্যমে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় এবং পণ্য চুরি, নষ্ট, ব্যবহার ও বিতরণ হলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়। একটু খেয়াল করো, নগদ, চেক, কার্ড, ধারে ও বিল। একটা উদাহরণ, নগদে পণ্য ক্রয় 45,000 টাকা। তাহলে ক্রয় করলে আমরা জানি ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ওই হিসেবটি কি হয়, ডেবিট হয় এবং সুবিধা গ্রহণকারী হিসাবে ডেবিট হয়। আর যেহেতু নগদ সম্পদ চলে যায় সেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়, সুবিধা প্রদানকারী হিসাব। আরেকটু উদাহরণ দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। এখানে প্রতিষ্ঠান কি করলেন, বিনামূল্যে পণ্য বিতরণ করলেন। কাদের মাঝখানে, যে ক্রেতাদের মাঝখানে। তার একটা উদ্দেশ্য থাকে যে তিনি এটা প্রচার করার জন্য। তাহলে প্রচার হচ্ছে বিজ্ঞাপন। এখানে একটা ব্যয় হ্রাস পাবে আর একটি ব্যয় বৃদ্ধি পাবে। যেহেতু তিনি প্রচারের উদ্দেশ্যেই বিতরণ করেছেন, তাহলে এটা বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে। এখানে বিজ্ঞাপন বাবদ ব্যয় বৃদ্ধি পেল এবং ক্রয় বাবদ এখানে ব্যয় হ্রাস পেল। এরপর আমরা দেখি যদি ধারে ক্রয় করে, তাহলে সেই ক্ষেত্রে ক্রয় হিসাব ঠিকই ডেবিট থাকবে, যেহেতু নগদ অর্থের আগমন ঘটেনি ধারে, সেহেতু প্রাপ্য হিসাব বা দেনাদার পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট হবে। ঠিক বিলের মাধ্যমে যদি আমরা পণ্য ক্রয় করি, তাহলে সেখানে ক্রয় হিসাব ডেবিট ঠিকই থাকবে, কিন্তু প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে। কার্ড হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। আমরা এই কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারি, সেখানে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হয়। চেকে কিনলে সেখানেও ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে। তাহলে এখানে ক্রয় হিসাবের শ্রেণী হলো ব্যয় হিসাব। ক্রয় হিসাবের শ্রেণীটা কি হবে, ব্যয় হিসাব। 6 আমরা দেখব নগদে, চেকে, কার্ডে, ধারে ও বিলের মাধ্যমে পণ্য বিক্রয় হলে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে। উদাহরণ দেখি, নগদে পণ্য বিক্রয় 55,000 টাকা। নগদ অর্থের আগমন ঘটলো, তাহলে নগদান হিসাব ডেবিট, নগদ সম্পদ বৃদ্ধি পাওয়ায় এবং আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাব ক্রেডিট। আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাবটি হলো সুবিধা প্রদানকারী হিসাব এই ক্ষেত্রে, এবং নগদান হিসাব হচ্ছে এখানে সুবিধা গ্রহণকারী হিসাব। আরেকটি উদাহরণ দেখি, বাকিতে পণ্য বিক্রয়। এখানে নগদ অর্থের আগমন না ঘটে বাকিতে, তার মানে অর্থ পাওনা হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, মানে সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পেল, সেই সাথে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তো প্রাপ্য হিসাবটি এখানে সুবিধা গ্রহণকারী হিসাব এবং বিক্রয় হিসাব হচ্ছে এখানে সুবিধা প্রদানকারী হিসাব। তাহলে বিক্রয় হিসাবের শ্রেণী হলো আয়। বিক্রয় হিসাবের শ্রেণীকে আয়।
7 চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় ও বিক্রয় হলে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ হবে। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে যে চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় করলে কি হবে? ক্রয় বিক্রয় হলে আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ হবে। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিষ্ঠানটি কি ধরনের পণ্য ক্রয় বিক্রয় করে। যদি আসবাবপত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে সেই ক্ষেত্রে একটু অন্যরকম হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা বুঝে নেব যে এখানে সে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে থাকে, আসবাবপত্র জাতীয় পণ্য নয়। তো একে আমরা দেখি একটি উদাহরণ, অফিসের প্রয়োজনে চেয়ার ক্রয়। তাহলে চেয়ার ক্রয় করলে এখানে চেয়ারটি আমরা কি হিসাবে লিপিবদ্ধ করব? একটি সম্পদ বৃদ্ধি পেল। আমরা জানি একটি সম্পদ বৃদ্ধি পেলে আরেকটি সম্পদ হ্রাস পায়। সেক্ষেত্রে এখানে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আসবাবপত্র হিসাবটি সুবিধা গ্রহণকারী হিসাব, আর নগদান হিসাব হচ্ছে এখানে সুবিধা প্রদানকারী হিসাব। আরেকটু উদাহরণ দেখি, পুরাতন চেয়ার বিক্রয় করা হলো 25,000 টাকা। তাহলে এখানে কি হলো? নগদ অর্থের আগমন হলো ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে এখানে নগদ সম্পদ বৃদ্ধি পেল এবং পাশাপাশি আরেকটি সম্পদ ব্যবসা থেকে চলে গেল, সেটি হচ্ছে আসবাবপত্র হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট, সুবিধা গ্রহণকারী হিসাব, এবং আসবাবপত্র হিসাব হচ্ছে ক্রেডিট, সুবিধা প্রদানকারী হিসাব। তাহলে এখানে আসবাবপত্র হিসাবের শ্রেণী হলো সম্পদ। আসবাবপত্র হিসাবের শ্রেণী হলো সম্পদ। 8 উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয়, সংস্থাপন, সম্প্রসারণ ও বিক্রয় সংক্রান্ত লেনদেন কলকব্জ যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হবে। একটি মেশিন কিনলে সেখানে স্থাপন করতে হয়, মানে কোথায় কিভাবে কি করবে সেখানে মজুরিও দিতে হয়, সেটাও এই কলকব্জ যন্ত্রপাতি হিসেবে লিপিবদ্ধ করতে হয়। সম্প্রসারণ মানে একটু বাড়ানো, যদি ক্রয় বিক্রয় হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যন্ত্রপাতি হিসেবে লিপিবদ্ধ করতে, যেমন মেশিন ক্রয় 2 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে মেশিন ক্রয়টাকে কি করব? যে একটি সম্পদ বৃদ্ধি পেল, তার বিপরীতে আমাদের আরেকটি সম্পদ চলে যাবে। তাহলে কলকব্জা ও যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এক্ষেত্রে কলকব্জ যন্ত্রপাতি হিসাবটি হচ্ছে সুবিধা গ্রহণকারী হিসাব এবং নগদান হিসাব হচ্ছে এখানে সুবিধা প্রদানকারী হিসাব। আরেকটু উদাহরণ দেখি, মেশিন সংস্থাপন ব্যয় 25,000 টাকা। মেশিনটি আনলে একটা জায়গায় বসানো হয়, সেখানে মজুরি হতে পারে, স্থাপন ব্যয়। তো সেই ক্ষেত্রে একই, যে আমাদের সম্পদ কলকব্জ যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি পাবে মূল্য এবং নগদ অর্থ হ্রাস পাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। এখানে কলকব্জ যন্ত্রপাতি হিসাব ডেবিট, সুবিধা গ্রহণকারী হিসাব, এবং নগদান হিসাব ক্রেডিট, সুবিধা প্রদানকারী হিসাব। তাহলে এখানে কলকব্জ যন্ত্রপাতি হিসাবে শ্রেণী হলো সম্পদ। কলকব্জ যন্ত্রপাতি হিসাবে শ্রেণী হবে সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। 9 ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলে ক্রয় ফেরত বা বহির্মুখী ফেরত হিসাবে লিপিবদ্ধ হয়, এর ফলে ব্যয় হ্রাস পায়। আমরা জানি কি ক্রয় ফেরতের ফলে ব্যয় হ্রাস পায়। যেমন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 2,000 টাকা। তাহলে 2,000 টাকা পণ্য ফেরত দিলে এখানে প্রদেয় বা পাওনাদার হিসাব, সুবিধা গ্রহণকারী হিসাব এবং ক্রয় ফেরত হিসাব এর ফলে ব্যয় হ্রাস পেল, যে কারণে ক্রেডিট হবে, এবং এখানে দায় হ্রাস পেলে যে কারণে প্রদেয় বা পাওনাদার হিসাব ডেবিট হবে। তাহলে ক্রয় ফেরত হিসাবের শ্রেণী হলো ব্যয়। ক্রয় ফেরত হিসাবের শ্রেণী হলো ব্যয়। 10 বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত বা অন্তর্মুখী ফেরত হিসাবে লিপিবদ্ধ, এর ফলে আয় হ্রাস পায়। বিক্রয় ফেরতের ফলে কি হয়? আয় হ্রাস পায়। বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে একটি উদাহরণ দেখি আমরা। বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 3,000 টাকা। তাহলে বিক্রয় ফেরত আমরা জানি আয় হ্রাস পেলে হিসাবটি ডেবিট হয়, তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর এই ক্ষেত্রে সম্পদ হ্রাস পায়, প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে সুবিধা গ্রহণকারী হিসাবটি হচ্ছে বিক্রয় ফেরত এবং সুবিধা প্রদানকারী হিসাবটি হচ্ছে প্রাপ্য বা দেনাদার হিসাব। তাহলে বিক্রয় ফেরত হিসাবের শ্রেণী হলো আয়। বিক্রয় ফেরত হিসাবের শ্রেণী হলো আয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও একটু আমরা স্মরণ করে দিই, মাদককে না বলি, উন্নত সমৃদ্ধ জীবন গড়ে তুলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই অনলাইন ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সকলকে।